আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৯, লেখনীতে সুরাইয়া রাফা। শুনশান, নিস্তব্ধ, নিরিবিলি চারপাশ। ভীষণ যাতনায় দুলছে পৃথিবীটা। ফাঁকা মস্তিষ্ক, রক্ত রঞ্জিত দগদগে হৃদয় আর রিভলভার থেকে বের হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বুলেটের মিছিল। ব্যাস মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে কান্না, হাহাকার, যন্ত্রণা আর লাশের গন্ধ। ঠিক তার উপর দাঁড়িয়ে দক্ষ শুটারদের মতো এক হাতে গান চালাচ্ছে অসম্ভব সুদর্শন অথচ হৃদয়হীন ভালোবাসার মানুষটা। কি তার আসল পরিচয়? কি বা তার নাম? অরণ্য নাকি অ্যারিস? বুলেটের মতো এই বিষাক্ত প্রশ্নটা মাথায় আঘাত হানার সঙ্গে সঙ্গে আচমকা চোখ দুটো খুলে ফেলল ঈশানী। চোখ খোলা মাত্রই ভীষণ যন্ত্রণায় টনটন করে ওঠে মাথা, যেন কেউ হাতুড়ি পেটা করছে অনবরত। চোখের সামনে দৃশ্যপট এখনও স্পষ্ট নয়, কিছুটা ধোঁয়াশা, কেমন যেন দুলছে দুনিয়াটা। যতক্ষণে চোখের ঘোলা দৃষ্টি স্পষ্ট হলো ততক্ষণে ঈশানী বোধ করল এটা ওর 2 কামরার চিটাগাংয়ের সেই ফ্ল্যাট নয়, বরং অন্য কোনো জায়গা। যুদ্ধের পর মুহূর্তের মতোই চারিদিকে নিরিবিলি, শান্ত, হিমশীতল ঠান্ডা পরিবেশ বিরাজমান। মাথার ওপর বিস্তৃত নান্দনিক কারুকাজ করা সফেদ সিলিং, তার ঠিক মাঝখানে ঝুলে আছে কয়েকতলা বিশিষ্ট দামি ঝাড়বাতির বহর। পুরো রুমটা রাজকীয় প্যালেসের মতো সুন্দর আর সুসজ্জিত। সম্পূর্ণ মেঝেতে বিছানো হয়েছে মখমলের নরম গলিচা, অথচ এত বড় কক্ষে ইস্যু ব্যতীত আর একটা মানুষের উপস্থিতি পর্যন্ত নেই। কি আশ্চর্য! চারিদিকে চোখ বোলাতে বোলাতে আস্তে করে উঠে বসে ঈশানী। কি জানি, মাথাটা কেমন যেন চক্কর দিচ্ছে বারে বারে। রুমের এক সাইডে বিশাল ওয়াল মিরর টাঙানো। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওয়াল মিররের সামনে দাঁড়ালো ঈশানী। দেখল ওর পরনে ছেঁড়া চুড়িদার, যা গতকাল রাতে জঙ্গলের ডালপালা লেগে ছিঁড়ে গিয়েছিল। উস্কো খুস্কো চুল, পাংশুটে মুখশ্রী, মহাসমুদ্রের মতো গাঢ় নীল চোখ দুটোর সৌন্দর্যটুকু আজ উবে গিয়েছে কোথায় যেন। ফর্সা লাস্যময়ী মুখটা শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। মুখের আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করতেই ঈশানী দেখতে পেল কাল রাতের শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এতে কত মানুষের রক্ত লেগে মরিচা ধরেছে তা ভাবতেই গা গুলিয়ে বমি চলে এলো ঈশুর। এতক্ষণ ধরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতেই ঈশানী আচমকা বোধ করল কাল রাতটা মিথ্যে ছিল না। তার মানে কোনো কিছুই স্বপ্ন ছিল না। চট করেই সচকিত হয়ে ওঠে ওর মস্তিষ্ক। একে একে মনে পড়ে যায় কাল সন্ধ্যা রাতের সকল স্মৃতি। মানস্পটে স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসার মানুষটির নির্মম বর্বরতা। নতুন করে শুরু হয় হৃদয় রক্তক্ষরণ। এত বড় সত্যিটা মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো পুনরুজ্জীবিত হওয়ার 2 হাতে চুল খামচে ধরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে ঈশানী। কাঁদতে কাঁদতে একা একাই বিড়বিড় করে ওঠে, তার মানে কিছুই স্বপ্ন নয়, সব সত্যি, সব কিছু সত্যি। ও আসলে অরণ্য নয়, মাফিয়া বস অ্যারিস। জিসান ঠিকই বলেছিল, অ্যারিসের মতো মানুষরাই সুইট ডেমন, যারা আমাদের আশপাশের ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, অথচ আমরা তাদের মুখোশের আড়ালের আসল চেহারাটা ধরতেই পারি না। কিন্তু তার মতো একটা অপবিত্র মানুষকে আমি কিভাবে এতটা ভালোবেসে ফেললাম? হায় খোদা, আমি যে পবিত্র! আবার হৃদয় বিদারক এক অসহায় চিৎকার বেরিয়ে আসে ঈশানীর বুক চিরে। আফসোস আর হৃদয় ভাঙা চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে কেউ পেছন থেকে ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে দিচ্ছে ওর বুকের ভেতরটা। মেঝেতে ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে ঈশানী আবার বলে ওঠে, সবাই ঠিকই বলে আমি যতই আত্মবিশ্বাসী হওয়ার ভান ধরে থাকি না কেন, আসলে ভেতর থেকে আমি একটা বোকা, সত্যিকারের বোকা, যার এই নিষ্ঠুর দুনিয়া সম্বন্ধে কোনো ধারণাই নেই। জিসান ঠিকই বলে, কিছুই জানি না আমি, কিচ্ছু না। জিসানের কথা বলতে বলতেই হুট করে ঈশানীর মনে পড়ে গেল জিসান কাল রাতে ওর সাথেই ছিল। তাছাড়া এই জায়গাটাও তো ভারী অচেনা। অজ্ঞতা কান্নাকাটি বাদ দিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো ঈশানী। ভেতরে শঙ্কা জেগেছে ওর, অ্যারিস ইউভান এত সহজে ছেড়ে দিল ওদের। ছেড়ে যখন দিলই, তাহলে জিসান কোথায়, আর ওই বা কোথায় আছে এখন? নিজের অবস্থান জানার জন্য এবার জলদি ছুটে গিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো ঈশানী। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে 2জন ব্ল্যাক স্যুট পরিহিত ফরেনার গার্ডস এসে আটকে দেয় ওকে।
এমন দানবীয় দেখতে লোকগুলোর সঙ্গে কথা বলার সাহস হলো না ঈশানীর। তাই ধীরে ধীরে পিছিয়ে গিয়ে রুমের জানালার কাছে ছুটে যায় ও। ওটাকে বহু কসরত করে টেনে হিঁচড়ে খুলে বাইরের পরিবেশটা বোঝার চেষ্টা চালায় কিছুক্ষণ। জানালার বাইরে সরু করিডোর, ঠিক তার থেকে কয়েক হাত দূরে সামনে দৃষ্টিপাত করতেই শান্ত নদীর মতো চোখ দুটো আতঙ্কে জর্জরিত হয়ে উঠল ঈশানীর। চোখের সামনে যেন পুরো দুনিয়া দুলে উঠল ওর। আকস্মিক ঘটনায় স্তব্ধ, হাঁ হয়ে যায় ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে নিজের অজান্তে কয়েক কদম পিছিয়ে এলো ঈশানী। পিছু হাঁটতে হাঁটতে ভয়ে থরথরিয়ে কেঁপে অস্পষ্ট আওয়াজে বলে উঠল, এটা তো মাঝ সমুদ্র, তাহলে আমি এখানে কেন? কোথায় আছি আমি? চারিদিকে আরও একবার ভয়ে ভয়ে চোখ বোলালো ঈশানী। দেখতে দেখতে এতক্ষণে খেয়াল করে বুঝতে পারল আসলে তখন থেকে ওর মাথা ঘুরছে না, বরং সমুদ্রের মাঝখানে হওয়ায় এই বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজটাই ঢেউয়ের তালে তালে বারবার দুলে উঠছে। এই পর্যায়ে এসে ঈশানীর মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা লাগছে। এই মুহূর্তে জিসানের কথা তো দূরে থাক, নিজের জীবনটাও ওর কাছে অর্থহীন মনে হয়। মুহূর্তের মাঝে জীবনের আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ, ভালোবাসা সবকিছু ভুলতে বসেছে মেয়েটা। মনে হচ্ছে জীবনটা এখানেই থমকে যাবে। তীরহারা এক প্রকাণ্ড সমুদ্রের মাঝে হারিয়ে যাবে নীল চোখের মেয়েটা। অজ্ঞতা ঈশানী আর কোনো কিছু না ভেবে একেবারে নির্দ্বিধায় ধপ করে বসে পড়ল গলিচা বিছানো মেঝের উপরে। প্রচণ্ড মানসিক ধাক্কায় ঈশানী হয়তো আবারও জ্ঞান হারাবে। ঠিক এমন সময় দরজা খোলার ক্যাচ ক্যাচ আওয়াজে আরেক দফা সচকিত হয়ে উঠল ওর মস্তিষ্ক। তৎক্ষণাৎ আস্তে করে ঘাড় ঘোরালো ঈশানী। দেখল বড় বড় পা ফেলে ওর দিকে এগিয়ে আসছে মাফিয়া বসটা। দেখতে সব সময়ের মতোই স্টাইলিশ, বুড়োতে পিয়ার্সিং, হাতে পাইথন খচিত ট্যাটু, ব্রেসলেট, অধরতলের কালো তেল সবকিছু এখনো বিদ্যমান। পরনে সেই ব্ল্যাক স্যুট, ঠিক ওর মনের মতোই কালো আর কুৎসিত। কি জানি কি হলো, এরিসকে দেখা মাত্রই এতক্ষণ ধরে ভেতরে ভেতরে চাপা পড়ে থাকা ক্রোধান্বিত সত্তাটা হঠাৎ করে জাগ্রত হয়ে উঠল ঈশানীর মাঝে। মাত্রাতিরিক্ত ক্ষোভের বশবর্তী হয়ে দৌড়ে গিয়ে হিংস্র বাঘিনীর ন্যায় আচমকা ঝাঁপিয়ে পড়ল এরিসের উপর। নরম দুই হাতে ওর শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল, নিষ্ঠুর মিথ্যাবাদী প্রতারক, তুই একটা খুনি, তোকে আমি পুলিশে দেব। ঈশানীর কথায় মনে মনে কিঞ্চিত হাসল বোধহয় এরিস। এরিসের পেছনে দুইজন মহিলা সার্ভেন্ট হাতে কিছু জামা কাপড় আর খাবার নিয়ে দাঁড়িয়েছিল। ওর হাতের ইশারায় তাদেরকে চলে যেতে বললে সার্ভেন্টগুলো তাড়াহুড়ো পায়ে জায়গাটা ত্যাগ করে। ঈশানী এখনও চিল্লাপাল্লা করেই যাচ্ছে। কি বলছে, কাকে বলছে, কিচ্ছু মাথায় নেই ওর। জিসানকে কি করেছিস? ওকে ছেড়ে দে। বাক্যটুকু আর শেষ করতে পারল না ঈশানী। তার আগেই এরিসের শক্ত হাতের চপেটাকাতে ঘুরে ছিটকে পড়ল মেঝেতে। ঈশানী সরে যেতেই এরিস এদিক ওদিক ঘাড় ফুটিয়ে নিজের সিল্কি চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলে ওঠে, আইস, দিস ইজ টু মাচ। এরিস ইউভানের কলারে হাত দেওয়ার সাহস হলো কি করে তোমার? থাপ্পড়ের আঘাতটা এতই জোরে ছিল যে ঈশানীর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এসেছে। তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ও। হুট করে প্রেমিক পুরুষের এহেন হিংস্র রূপ মেনে নিতে কষ্ট হচ্ছিল। ঈশানীও নিজেকে বিশ্বাস করিয়ে উঠতে পারছিল না কিছুতেই। তাই তো সহসা পেছনে ঘুরে আহত গলায় এরিসকে ডেকে উঠল, ও অরণ্য। ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুত কদমে এগিয়ে এসে ওর সামনে এক হাঁটু ভাঁজ করে বসে ঈশানের চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে গর্জে উঠল এরিস। চোখের মাঝে একরাশ আক্রোশ ধরে রেখে দাঁতে দাঁত পিষে গম্ভীর গলায় বলল, অরণ্য নয়, এরিস, গ্যাংস্টার এরিস ইউভান, যার মধ্যে দয়া, মায়া, করুণা, ভালোবাসা, দুর্বলতা কোনো কিছুর অস্তিত্ব নেই। আমাকে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার কোনো দুর্বলতা নেই। আই এম হার্টলেস। এরিসের হাতের বাঁধন ছিল পাথরের মতো শক্ত আর কঠিন। যেন মনে হচ্ছে ঈশানীর নরম তুলতুলে চোয়ালটা এক্ষুনি ভেঙে বেরিয়ে আসবে। তবু কাঁদতে কাঁদতে ঈশানী বলে ওঠে, কেন ধরে এনেছেন আমাকে? আমি কি ক্ষতি করেছি আপনার? আর আমার বন্ধু কোথায়? কয়েক সেকেন্ডের জন্য এক টুকরো ক্রূর হাসি খেলে গেল এরিসের ঠোঁটের আগায়। এর পরক্ষণেই আবার তা মিলিয়ে গেল কঠিনতার আড়ালে।
অতঃপর আগের মতোই চোয়াল শক্ত করে বলল, অ্যারিস কাউকে কৈফিয়ত দেয় না। তোমার বন্ধুকে তুমি তখনই দেখতে পাবে যখন চুপচাপ আমার কথায় রাজি হবে। কি কথা? ভয়ে ভয়ে শুধালো ঈশানী। অ্যারিস ওর চোয়ালটা ছেড়ে দিয়ে ঠোঁটে বাঁকা হাসি উঠিয়ে বলল, তোমাকে আমি প্রস্টিটিউট বানাবো। আমার মাফিয়া ক্লাবের সব থেকে এক্সপেন্সিভ স্লট হবে তুমি। ইউ নো হোয়াট আই মিন? অ্যারিসের কথা শুনে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। সমগ্র দুনিয়াটা যেন মাত্রই উলাটপালাট হয়ে গেল চোখের সামনে। সহজ সরল অবুঝ হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গুড়িয়ে পড়ল এক পলকে। সামনের নিষ্ঠুরতম মানুষটার ধূসর বাদামি চোখে নিজের নীলাম্বর চোখ দুটো রেখে আকস্মাৎ ঈশানী উপলব্ধি করল, অ্যারিস শুধু খারাপই নয়, ও আসলে একটা হৃদয়হীন জানোয়ার। মনুষ্যত্ব বলতে ওর কিছুই নেই, কিচ্ছু না। দিশেহারা ঈশানী তখনই অ্যারিসের মুখের উপর প্রচণ্ড ক্ষোভ নিয়ে চিৎকার করে বলে উঠল আবারও, অসম্ভব! আপনার সাহস কি করে হয় আমাকে এটা বলার? অসভ্য নিষ্ঠুর পাষাণ লোক! আমাকে ওইসব অপবিত্র জিনিসের সাথে তুলনা করতে একবারও বুক কাঁপল না আপনার? পুনরায় ওর অন্য গালটা শরীরে সর্বশক্তি দিয়ে চর বসালো অ্যারিস। এবার থাপ্পড়ের আঘাতটা সামলাতে না পেরেই খাটের এক কোণে লেগে কপালটা কেটে গেল ঈশানীর। এক কথায় পুরো মুখমণ্ডল রক্তাক্ত ওর। এতটা আঘাতের পরেও সামনের দিকে ঝুঁকে ঈশানীর গলা চেপে ধরল অ্যারিস। বলে উঠল, তোমার সাহস কি করে হলো অ্যারিস ইউভানের সামনে এইভাবে কথা বলার? হাউ ডেয়ার ইউ টু টক লাইক দ্যাট? তোমাকে এই প্রত্যেকটা কথার মূল্য চোকাতে হতে পারে, সেটা কি তুমি জানো? দ্বিতীয়বার আমার সামনে এভাবে গলা উঁচিয়ে কথা বলার স্পর্ধা দেখালে জিভ কেটে ফেলবো আমি তোমার। জিসানকে বাঁচাতে চাইলে চুপচাপ যা বলছি সেটা মেনে নাও। এমনিতেও তুমি আর এই জায়গা থেকে বের হতে পারবে না, কোনো দিন না। মেরে ফেলুন আমাকে, এক্ষুনি মেরে ফেলুন। এই যন্ত্রণা আর নিতে পারছি না আমি। কাঁদতে কাঁদতে বলে ওঠে ঈশানী। অ্যারিস নতুন উদ্যমে ঈশানীর নরম তুলতুলে সরু গালটা চেপে ধরল আবারও। অতঃপর দাঁত খিচিয়ে বলে উঠল, তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না? বেশি বাড়াবাড়ি করলে তোমার চোখের সামনে তোমার বন্ধুকে তিলে তিলে মৃত্যু দেব আমি। আর তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার এই ছোট্ট একটা ভুলের কারণে বেচারা ইনোসেন্ট ছেলেটার প্রাণটাই চলে যাক। না! আঁতকে ওঠে ঈশানী। পরক্ষণেই আবার ডুকরে কান্না ওঠে। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো হাঁটু গেড়ে বসে পড়ে কাতর গলায় বলতে আরম্ভ করে, কেন করছেন এসব? কি ক্ষতি করেছি আপনার? কোন ভুলের শাস্তি দিচ্ছেন আমাকে? বলুন, আমিই কেন? ঈশানীর কথার পাছে আবারও সেই গা জ্বালানো কপট হাসি ফেরত দিল অ্যারিস। ওর হাসিটা যতটা না বিরক্তিকর তার চেয়েও বেশি ভয়ানক। অ্যারিসকে ঠোঁট বাঁকিয়ে হাসতে দেখে ঘৃণায় চোয়াল শক্ত হয়ে এলো ঈশানীর। যে চোখে খানিকটা আগেও অসহায় রাজত্ব ছিল, সেই চোখে এখন আগুন ঝরছে মেয়েটার। অ্যারিস মুখমণ্ডলের ক্রূর হাসিটা ধরে রেখেই শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, কৈফিয়ত চাইছ? হ্যাঁ চাইছি। কণ্ঠে দৃঢ়তা টানল ঈশানী। অ্যারিস ওর হাতের বাঁধন দ্বিগুণ শক্ত করে বলল, ইউ নো হোয়াট? কাউকে কৈফিয়ত কিংবা সেকেন্ড চান্স কোনোটাই দেয় না অ্যারিস। অ্যান্ড ইট উইল গোনা বি ফান। আমি তোমাকে আগেও বলছি, এখনও বলছি, আই অ্যাম নট দ্য প্রিন্স অফ ইউর ফেরি টেল। আই অ্যাম দ্য মনস্টার অফ ইউর নাইটমেয়ার। আমি দয়ালু নই, তুমি যা ভাবছো সেটাও নই। এই পৃথিবীতে আমার কোনো দুর্বলতা নেই, আর যার কোনো কিছুতে দুর্বলতা নেই তাকে কেউ কোনোদিন ভাঙতে পারে না, কেউ না। শুনেছ তুমি? আই হ্যাভ নো ফাকিং উইকনেস। সুতরাং আমার সামনে এইসব ফেক ইনোসেন্স দেখিয়ে কোনো লাভ নেই মিস ঈশানী তুজে কর্নিয়া। তুমি আর এই জীবনে কখনো এই জায়গা ত্যাগ করতে পারবে না। এখান থেকে বেরোনোর সকল রাস্তা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই এখন থেকে এটাই ভালো হবে, প্রস্টিটিউট হওয়ার জন্য নিজের মন মানসিকতাকে প্রস্তুত করো। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। কথাগুলো শেষ করে ঈশানীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল অ্যারিস। ঠিক তখনই পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে বলে উঠল ঈশানী। কিছু একটা ভেবে মাথা উঁচিয়ে দৃঢ় গলায় বলে উঠল, তোমার এই অহংকার তোমাকে সর্বশান্ত করে দেবে অ্যারিস ইউভান। একটা কথা ভুল বলেছ তুমি।
এই পৃথিবীতে দুর্বলতা ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব নেই, থাকতে পারে না। তোমার মতো জানোয়ারেরও দুর্বলতা রয়েছে, হয়তো তুমি সেটা এখন উপলব্ধি করতে পারছো না, তবে আজ না হয় কাল যখন তুমি তোমার দুর্বলতা ধরে ফেলবে, তখন কোনো একদিন তোমার সেই দুর্বলতা তোমাকে ধ্বংস করে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে তোমার অহমিকার দেওয়াল, নিঃশেষ করে দেবে তোমার অস্তিত্ব। তোমার দুর্বলতাই হবে তোমার ধ্বংসের একমাত্র কারণ। অত্যন্ত ক্রোধে কথাগুলো বলার সময় তীর তীর করে কাঁপছিল ঈশানীর সর্বাঙ্গ। তবে ওর কথাগুলো কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল অ্যারিসের ঠোঁটের সেই অদ্ভুত ক্রূর হাসি। তার বদলে সমগ্র মুখমণ্ডলে এসে ভর করল ভয়াবহ কঠিনতা। চোখ দুটোতে জল চিকচিক করে উঠল রক্তিম তেজস্ক্রিয়তায়, যেন নিভে যাওয়া আঙ্গারে ঘিয়ের প্ররোচনায় দাউ দাউ করে জ্বলে উঠছে মুহূর্তে। এরপর ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ঠোঁট দুটো বাঁকিয়ে বাক্য উচ্চারণ করল শুধু, আমার সাথে লাগতে এসো না, ইউ ফাকিং বিচ। ব্যাস, আবারও নিজের হাত দিয়ে ঈশানীকে আঘাত করে বসল অ্যারিস। অ্যারিসের শক্ত হাতের ধাক্কায় ছিটকে মেঝেতে মুখ থুবড়ে পড়ল ঈশানী। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর নাক গলিয়ে, সমগ্র মুখমণ্ডল রক্তাক্ত, দমটা এবার বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনও মেঝেতে শুয়ে কাতরাতে কাতরাতে অবচেতন হওয়ার আগ পর্যন্ত নিজেকেই নিজে উপহাস করে হাসল ঈশানী। মনে মনে বলল, আবেগ এখন নিয়ন্ত্রণে, অথচ আমি ধ্বংসের শেষ প্রান্তে। না জেনে না শুনে দিনরাত একটা জানোয়ারকে ভালোবাসার শাস্তি হিসেবে এটা তোর প্রাপ্য ঈশানী, হ্যাঁ এটাই তোর প্রাপ্য। ঈশানীর ঘর থেকে বেরিয়ে মাত্রই লাউঞ্জে ফিরেছে এরিস। লাউঞ্জে ফিরে সর্বপ্রথম শরীরের ব্লেজারটা অন্য পাশে ছুঁড়ে ফেলে দেয়। টাইয়ের নটটা খানিকটা টানাটানি করে নিজের ব্যক্তিগত কাউচে মাথা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে পড়ে সে। ওকে বেশ ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছে। লাউঞ্জের এক কোণে ছোটখাটো একটা বার কাউন্টার। তুষার এতক্ষণ সেখানেই ছিল, তবে অ্যারিসকে দেখা মাত্রই একটা রেড ওয়াইনের বোতল সমেত এগিয়ে এলো কাউচের দিকে। তখনও চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে অ্যারিস। তুষার সব সময়ের মতোই বেশ দক্ষ হাতে অ্যারিসের জন্য গ্লাস ভর্তি ওয়াইন সার্ভ করতে বলল, মিস ব্লু আইস অ্যাঞ্জেলের গান ফিরল তাহলে? আপনাকে দেখে হতাশ মনে হচ্ছে অ্যারিস। তৎক্ষণাৎ চোখের পাতা খুলে ফেলল অ্যারিস। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে সূক্ষ্ম দৃষ্টিকে সেটা পরখ করতে করতে বলল, জাস্ট কিপ ইয়োর মাউথ শাট তুষার। হতাশা অ্যারিসের ডিকশনারিতে নেই। লাইফ ইজ জাস্ট এ মাইন্ড গেম। হয় জিততে গিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে দাও, আর নয়তো তোমার হার দুনিয়া দেখার আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাও। হতাশা ইজ নট মাই টাইপ। ওয়াইনের গ্লাসে ছোট্ট একটা সিপ নিয়ে তুষারের দিকে ঘাড় বাঁকালো অ্যারিস, যে এই মুহূর্তে অ্যারিসকে সার্ভ করায় ব্যস্ত। ইভেন ও নিজেও ভালো করেই জানে, না বললেও তুষার ওর প্রত্যেকটা ইনস্ট্রাকশন ঠিক কতটা স্ট্রিক্ট। কারণ বিচক্ষণতার দিক দিয়ে অ্যারিসের চেয়ে কোনো অংশে কম নয় তুষার। তুষার জাওয়াদ, অ্যারিস ইউভানের ডান হাত, পাইথন প্যারাডাইসের সেকেন্ড লিডার, যার জীবনের মিশন আর ভিশন শুধু একটাই, জীবন দিয়ে হলেও পাইথন প্যারাডাইস আর অ্যারিস ইউভানকে রক্ষা করে যাওয়া। বয়সের দিক দিয়ে বিবেচনা করলে অ্যারিস আর তুষার সমবয়সী, তবে স্বাভাবিকের দিক দিয়ে দুজনের বৈশিষ্ট্য বেশ আলাদা। অ্যারিস যেমন হুটহাট রেগে গিয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ বাঁধিয়ে দিতে এক সেকেন্ডও ভাবে না, তুষার মোটেও তেমন নয়। পরিস্থিতি অনুকূলে হোক কিংবা প্রতিকূল, সকল অবস্থাতেই তুষারের মুখের ভঙ্গিমা থাকে একই রকম। উত্তেজিত নয়, বরঞ্চ ঠান্ডা মাথার কৌশলে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারদর্শী তুষার। অ্যারিস হার্টলেস, এটা সবাই জানে, তবে তুষারের মন কখন যে কী চলে তা ঠিকভাবে অনুমান করা দায়। এক কথায়, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। মেয়েটাকে কি করবেন? তুষারের আকস্মাৎ প্রশ্নে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো অ্যারিস। পায়ের উপর পা তুলে আরেক দফা ওয়াইনে চুমুক দিয়ে জবাবে বলল, ও আমাদের কোটি কোটি টাকা এনে দিতে পারবে। আই নো দ্যাট, সেই জন্যই তো সেদিন মেরে ফেলতে বারণ করেছিলাম। আপনি তো জঙ্গলের মধ্যে টং ঘরে নিয়েই খেল খতম করে দিতেন। তুষারের কথায় কিছু একটা ভাবল অ্যারিস, পরক্ষণে ঠোঁট কামড়ে বলল, হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম ও স্পাইগুলোর মধ্যে একজন,
নয়তো আমার রেস্টিগেট এরিয়াতে এত সহজে একটা মেয়ে ঢুকতে পারলো। ইউনো, দ্যাট ইজ নট সো ইজি। টোটালি মিরাকেল। বাট ওর দামটা এখন আনকাউন্টেবল। কথাটা বলে ঠোঁট বাঁকিয়ে হাসল তুষার। অ্যারিস চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে চট করে চোখ খুলে সচকিত হয়ে বলে উঠল, ইউ নো হোয়াট তুষার, আমি এর আগে কখনো নীল চোখের বাঙালি মেয়ে দেখিনি। অলসো শি ইজ ভার্জিন। তুষার চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এত সহজে মেয়েটাকে নিজের ডেরায় আনলেন কি করে? কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে কপট হাসল অ্যারিস। দুই ঠোঁটের ফাঁক গলিয়ে ইলেকট্রিক সিগারেটের ধোয়ার কুণ্ডলি উড়িয়ে দিয়ে বলল, জোর জবরদস্তি টানা হেঁচড়া আরেকটা পুলিশ কেস, এইগুলো আমার পছন্দ নয়। সো তুমি ভালো করেই জানো আমি কি করেছি। হ্যাঁ জানি, ম্যানিপুলেট জিনিসটা আপনি খুব ভালোই পারেন। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান? এবারের শিরদাঁড়া সোজা করে বেশ মনোযোগী হয়ে বসল অ্যারিস। হাতের ভ্যাপটা সাইডে ছুঁড়ে ফেলে সামনের টি টেবিল থেকে কুড়িয়ে নিল আইপ্যাডখানা। সেটাকে স্ক্রল করতে করতে তুষারের উদ্দেশ্যে বলল, নেক্সট টার্গেট উইল বি ব্লাড ডায়মন্ড। ইটস আ হিউজ প্রজেক্ট, বি রেডি ফর দ্যাট। অ্যারিসের কথায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল তুষারের কপালে। ও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ব্লাড ডায়মন্ড মানে রক্ত ক্ষীরক? কিন্তু সেটা তো এক পিসে আছে, তাও আমাদের চরম শত্রু ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসনের কাছে। ড্যানিয়েল এত সহজে আমাদের সঙ্গে ডিল করবে বলে আপনার মনে হয়? ইটস এ নট এ ফাকিং ডিল, ইটস এ মিশন। ব্লাড ডায়মন্ড আমার চাই। অ্যারিসের কথার জের ধরে তুষার আরও কিছু বলবে, তার আগেই সদর দরজা খুলে লাউঞ্জে প্রবেশ করে ডেকের একজন তুচ্ছ গার্ড। কোনো এক অজানা কারণে ভীষণ হাঁপাচ্ছে গার্ডটা। লোকটাকে দেখে ভুরু কুঞ্চিত করে সাইডে রাখা রিভলভারটা লোড করতে শুরু করে দিল অ্যারিস। কারণ ও ভেবেছিল অন্য কোনো শিপ থেকে হয়তো জলদস্যু আক্রমণ করেছে। অথচ তুষার বেশ ঠান্ডা আওয়াজে লোকটাকে জিজ্ঞেস করলো, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বস, মেয়েটা হুট করে শিপ থেকে ঝাঁপ দিয়েছে। ভয়ে ভয়ে মুখ থেকে কথাটা বের করলো গার্ড। অ্যারিস চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিভলভার সমেত লঞ্চ থেকে গটিয়ে বেরিয়ে গেল অ্যারিস। যেতে যেতে তুষারকে উদ্দেশ্য করে বলল, গার্ডদের বলো জিসান ছেলেটাকে ধরে বাইরে নিয়ে আসতে। উত্তাল সমুদ্র, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নীলাম্বর জলের আঁকাবাঁকা উর্মিমালা। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। এ যেন পৃথিবীর বাইরে নতুন আরেক পৃথিবী। বিলাসবহুল এই জাহাজের ডেকের অংশটা একেবারে নিচে অবস্থিত। খানিক বাদে বিশাল আকৃতির ঢেউগুলো এসে ভিজিয়ে দেয় জায়গাটা। আপাতত ঈশানীকে উদ্ধার করে গার্ডরা ডেকেই দাঁড়িয়ে আছে, কারণ ইতিমধ্যে অ্যারিস ওখানে চলে এসেছে। অ্যারিস যখন ডেকের উপর পা রাখে তখন দেখতে পায় গার্ডদের কড়া পাহারার মাঝে দাঁড়িয়ে বুকের উপর দু হাত ভাঁজ করে রেখে ঠান্ডায় ঠকঠকিয়ে কাঁপছে ঈশানী। ওর পরনে সফেদ রঙা লং শার্ট আর জিন্স, যেগুলো আজ সকালে মহিলা গার্ডরা ওকে পরতে দিয়েছিল। পাতলা ফিনফিনে শার্টটা ঈশানীর গমরাঙা ত্বকের মতোই কোমল আর হালকা। পানিতে ভিজে সেটা এখন ত্বকের সাথে মিশে গিয়ে পুরোপুরি আয়নাতে পরিণত হয়েছে। যদিও সেদিকে বিন্দুমাত্র নজর নেই অ্যারিসের, তবে ঈশানীর শরীরের তীব্র কম্পন আর দাঁতের ঠক ঠক আওয়াজটা ঠিকই স্পষ্ট শুনতে পাচ্ছে ও। ঈশানীর বেশভূষা দেখে অ্যারিস বেশ বুঝতে পারল কোনোভাবে গার্ডদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল ঈশানী। ওয়েট, পালাতে তো চায়নি, বরং মরতে চেয়েছিল। কিন্তু মেয়েটা এখনও এটাই বুঝতে পারল যে অ্যারিস ইউভানের অনুমতি এখানে ব্যতীত কোনো কিছু করাই সম্ভব নয়, এমনকি আত্মহত্যাও নয়। ঈশানী কাঁপছে ঠিকই, তবে ওর দুই চোখে ভয়ের লেশমাত্র নেই। যেন মৃত্যুই ওর এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, আর ও সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। অ্যারিস ওর দিকে যতই এগিয়ে আসছিল ওর চোখের ক্ষুব্ধতা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে মুখোমুখি হয় দুজন। দ্বিতীয়বারের মতো মিলিত হয় দুজোড়া নেত্রপল্লব। একজোড়া গাঢ় নীল মণিযুক্ত চোখের গহ্বরে কঠিন দৃষ্টিপাত নিক্ষিপ্ত হয় আরেক জোড়া ধূসর বাদামি চোখের। দুজনার চোখে আগুন ঝরা হিংস্রতা।
এ যেন চোখের সঙ্গে চোখের স্নায়ুযুদ্ধ। কিন্তু এই দ্বন্দ্বে ঈশানীকে হার মানতেই হবে, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং অ্যারিস ইউভান। এবং হলেও সেটাই। ঈশানীর দিকে কঠোর দৃষ্টি অব্যাহত রেখে হুট করে ওর কপাল বরাবর রিভল তাক করল অ্যারিস। না, তাতেও ঈশানী ভয় পেল না। তবে অ্যারিসের মাথায় সম্পূর্ণ ভিন্ন কিছু চলছিল, যা ঈশানীর কল্পনার ঊর্ধ্বে। ঈশানী তখনও নির্ভয় রিভলভারের সামনে দাঁড়িয়েছিল। ওর সেই তীক্ষ্ণ দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে মুহূর্তের মধ্যে রিভলভারটা ঈশানীর কপাল থেকে সরিয়ে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে মুমূর্ষু জিসানের বাম পাটাকে পয়েন্ট করে ট্রিগার প্রেস করে দেয় অ্যারিস। হঠাৎ গুলির শব্দে সচকিত হয়ে উঠল ঈশানীর মস্তিষ্ক। ও ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল জিসানের বাম পা থেকে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। তার মানে গুলিটা জিসানের লেগেছে। ওর হাত দুটো শক্ত করে ধরে রেখেছে গার্ডরা। তবুও দাঁড়িয়ে থাকতে পারছে না জিসান, ক্রমশ পড়ে যাচ্ছে হাঁটু ভেঙে। জিসানের এমন অবস্থা থেকে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। ও তৎক্ষণাৎ দৌড়ে চলে যেতে চাইল জিসানের কাছে, তবে তার আগেই গার্ডসরা ধরে ফেলল ঈশানীকে। অযাচিত ঈশানী এবার অ্যারিসের সামনে গিয়ে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, কি চাইছেনটা কি আপনি? জিসানকে এভাবে কেন আঘাত করছেন? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলুন, ওকে কেন কষ্ট দিচ্ছেন? অ্যারিস নতুন উদ্যমে রিভলভারটা লোড করতে করতে বলল, আওয়াজ নিচে। আগেও বলেছি, এখনো বলছি, ওকে একমাত্র তুমিই বাঁচাতে পারো, আর না হলে। একটু থামলো অ্যারিস, অতঃপর কিছু একটা ভেবে বলল, আমি এবার ওর ডান পায়ে একটা গুলি করব, আর তারপর। অ্যারিসের কথা শেষ করার আগে ঈশানীর চোখ খিজে ভেজা স্যাঁতস্যাঁতে লোহার পাটাতনের উপর হাঁটু ভেঙে ধপাস করে বসে পড়ল। অপারগ ঈশানী হাঁটু দুটোর উপর শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলে উঠল, কি করতে হবে বলুন, আমি সব করব, তবুও দয়া করে জিসানকে ছেড়ে দিন প্লিজ। যদিও জিসান কথা বলার অবস্থাতে নেই, তবুও ঈশানীর এমন আত্মসমর্পণে হকচকিয়ে উঠল ও। অ্যারিস একটা হার্টলেস ব্লাডি বিস্ট। ও পারে না এমন কিছুও নেই। তা জানা সত্ত্বেও কি করে এত সহজে হার মেনে নিল ঈশানী? কেনই বা নিল, ভাবছে জিসান। ওদিকে ঈশানীর কাকতি মিনতি শুনে বেশ খুশি হলো অ্যারিস। কেউ যখন ওর কাছে হাত জোর করে কাকতি মিনতি করে জীবন ভিক্ষা চায়, সেটা ও ভীষণ এনজয় করে, কারণ এটাই ওর নেচার। মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, তাদের ওপর নিজের অবাধ কর্তৃত্ব ফলানোটাই অ্যারিসের কাছে ভ্যালু অফ পাওয়ার ছাড়া আর কিছুই না। সমুদ্রের মাঝে ভীষণ হাওয়া দিচ্ছে। রোগা পাতলা ঈশানীকে জোর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল বলে, অথচ একইভাবে অ্যারিসের সামনে হাঁটু ভেঙে বসে আছে। অপরাধ বোধ ওকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। মনে মনে ভাবছে, শুধুমাত্র আমার ভুলের জন্য জিসান এতটা কষ্ট পাচ্ছে। ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন আমার জন্য এতটা শাস্তি ভোগ করবে? এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। নিজের জীবন দিয়ে হলেও জিসানকে আমার বাঁচানো উচিত। ঈশানীর ভাবনার ছেদ ঘটে অ্যারিসের প্রস্তাবে। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ছোট্ট করে জবাব দেয় ঈশানী। ওকে ফাইন। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলে ঈশানীর কবজিতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দেয় অ্যারিস। অতঃপর তুষারকে উদ্দেশ্য করে বলে, ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশের যে কোনো একটা বন্দরে ফেলে রেখে আসবে। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কানে এয়ারপড লাগাতে লাগাতে কোথাও একটা চলে যায় তুষার। আকস্মিক তীব্র জ্বরে ঈশানীর দৃশ্যপট পুরোপুরি ঝাপসা। ঝাপসা নিভু নিভু চোখে ও শুধু দেখতে পেল জিসানকে ওরা টেনে হিঁচড়ে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, অথচ ঈশানীর হাতটা এখনো শক্ত করে ধরে রেখেছে অ্যারিস। ওর মনে হচ্ছে এখন হাত না ছাড়লে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে অ্যারিসের বুকে ঢলে পড়বে ও। তবে ঈশানী খুব করে চাইছে এটা না হোক, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। ঈশানীর সঙ্গেও তেমনটাই হলো। ভাবনার কিছুক্ষণের মধ্যেই কাঁপুনি দিয়ে ওঠা তীব্র জ্বরের তোপে চেতনা হারিয়ে নিষ্ঠুর মাফিয়া বসটার বুকের উপরে ঢলে পড়ল ঈশা।